আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং সেই সাথে এই কাজের সাথে অনলাইন পাঠদানের সাথে সম্পৃক্ত সবাইকেই আমি যথাযথ শ্রদ্ধা জানিয়ে পাঠদান শুরু করছি। নিশ্চয়ই তোমরা বিগত আমার ক্লাসে লক্ষ্য করেছ যে আমি প্রথম অধ্যায়ের উপরে কয়েকটি প্রশ্ন আলোচনা করেছিলাম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের জন্য, অনার্সে যারা তোমরা অ্যাকাউন্টিং এবং ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্ট, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও ডিগ্রি পাস কোর্সের সিলেবাসে একই অধ্যায়গুলি থাকার কারণে তারাও উপকৃত হবে। সে যাই হোক, আজকে আমি আলোচনা করব বাজারজাতকরণ পরিবেশের উপর একটি প্রশ্ন, ব্যষ্টিক পরিবেশের প্রভাব, অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কিভাবে বিপণনকারী সিদ্ধান্তকে প্রভাবিত করে। আমরা পরিবেশ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। তারপর বাজারজাতকরণ পরিবেশ, অর্থাৎ বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত সকল ধরনের যে পক্ষ বা শক্তিগুলো যে কাজ করে তা বাজারজাতকরণকে প্রভাবিত করে, কার্যক্রমকে প্রভাবিত করে, নয় কি? বাজারজাতকরণের পরিবেশের সাথে এরা খুব ওতপ্রোতভাবে জড়িত, সম্পৃক্ত। যেমন কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের যদি কাঁচামালের উৎস কমে যায়, সেই ক্ষেত্রে বিপণনকারী প্রতিষ্ঠান যদি ওই প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহ করতে তাহলে তাকে বিকল্প চিন্তা করতে হবে, অর্থাৎ সে তার উৎসের যে সরবরাহকারীর কাছ থেকে যে কাঁচামাল নিত তা তার কাছ থেকে না পাওয়ার কারণে অন্যজনের কাছ থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ এখানে একটি বিষয় আমি বলতে চাই যে এই পরিবেশের এই উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এই পক্ষ বা শক্তিগুলো বিপণনকারী এবং এর সাথে জড়িত যারা ব্যবস্থাপক, কর্ণধার, তারা এই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি প্রথমেই ব্যষ্টিক পরিবেশের প্রথম যে নিয়ন্ত্রণকারী উপাদান বা একটি শক্তি, সেটা হচ্ছে কোম্পানি। বিশেষ করে বাজারজাতকরণের ব্যষ্টিক পরিবেশের, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো মূলত 6টি, অর্থাৎ কোম্পানি, তারপরে হচ্ছে সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থকারী অর্থাৎ মার্কেটিং ইন্টারমিডিয়েটস, প্রতিযোগী কম্পিটিটরস, জনগোষ্ঠী পাবলিকস, অর্থাৎ যাদের জন্য আমাদের বাজারজাতকরণের মূল কাজ, তারপরে শেষে ক্রেতা, সাধারণ কাস্টমার্স, আলটিমেট গোল, যাদের উদ্দেশ্যে সবকিছুই। এই শক্তিগুলো প্রথমটা নিয়ে এখন আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি। কোম্পানি নিজেই ব্যষ্টিক পরিবেশের একটি উপাদান, অর্থাৎ কোম্পানি নিজেই তার পরিবর্তন, আমরা অনেক লক্ষ্য করেছি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করে, পণ্যের পরিবর্তন করে, গুণাগুণের পরিবর্তন করে, তার মানে এটা নিয়ন্ত্রণযোগ্য। এ প্রসঙ্গে বিখ্যাত লেখক এখানে লেখকের প্রসঙ্গ তার অক্সফোর্ড ডিকশনারিতে যেটা বলা হয়েছে, একজন লেখক হবে না, এখানে অক্সফোর্ড ডিকশনারিতে বিজনেসের ক্ষেত্রে বলা হয়েছে কোম্পানির সংজ্ঞাটা, যে কোম্পানি ইজ এ কর্পোরেট এন্টারপ্রাইজ দ্যাট হ্যাজ লিগ্যাল আইডেন্টিটি সেপারেট ফ্রম দ্যাট অফ ইটস মেম্বার। It operates as one single unit in the success of which all the members participates. অর্থাৎ কোম্পানি হচ্ছে একটি কর্পোরেট এন্টারপ্রাইজ, একটি সত্তা যার সদস্যদের থেকে আলাদা আইনগত পরিচিতি আছে। এটি একটি একক হিসাবে কাজ করে এবং এর
সফলতায় সকল সদস্য অংশগ্রহণ করে। অর্থাৎ কোম্পানি হচ্ছে একটি আলাদা সত্তা। তার মানে কোম্পানি বলতে গেলে আমরা বুঝাই একটি প্রতিষ্ঠান যার অনেক কাজ, ঠিক নয় কি? একটি কোম্পানি মানে হচ্ছে তার সাথে জড়িত অনেক কার্যক্রম। যেমন ধরা যাক বিপণনকারী প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, তাহলে তার থাকবে উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, হিসাব বিভাগ, হ্যাঁ, তারপরে অর্থসংস্থান বিভাগ, এরকম অনেক বিভাগ থাকতে পারে। হিউম্যান রিসোর্স বিভাগ থাকবে, মানব সম্পদ বিভাগ, ঠিক নয় কি? তারপরে এছাড়াও ইচ্ছা করলে একটি প্রতিষ্ঠান অনেকগুলো বিভাগ করতে পারে, এবং সেই সমস্ত বিভাগে কার্যরত যত বিষয় আছে তা ইচ্ছা করলে কোম্পানির যারা হায়ার লেভেল ম্যানেজমেন্টে আছেন তারা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন। অর্থাৎ এটাই আমি বলতে চাচ্ছি যে এই পরিবেশের, এই যে ব্যষ্টিক পরিবেশের উপাদান কোম্পানি ইটসেলফ, যে ডিসিশনগুলো চেঞ্জ করা যায়। সেই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে কোম্পানির আভ্যন্তরীণ পরিবেশ। হ্যাঁ, কোম্পানির আভ্যন্তরীণ পরিবেশটা হচ্ছে এমন একটি পরিবেশ, সেটা মূলত উচ্চতর ব্যবস্থাপনা, যেখানে কোম্পানির হায়ার লেভেলের এক্সিকিউটিভরা কাজ করে থাকেন। তারপরে হচ্ছেন অর্থসংস্থান বিভাগ, গবেষণা উন্নয়ন বিভাগ, ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ এবং হিসাব বিভাগ নিয়েই অ্যাকচুয়ালি কোম্পানির একটি অভ্যন্তরীণ পরিবেশ। এটি আর্মস্ট্রং এর চিত্রে তোমরা বইতে পাবে, এই চিত্রটা তোমরা উপস্থাপন করার চেষ্টা করবে। এই কোম্পানির এই বিষয়গুলো, অর্থাৎ ব্যবস্থাপনা, ইচ্ছে করলে কোম্পানির যে উচ্চতর ব্যবস্থাপক যারা থাকবেন তাদের সিদ্ধান্ত যদি কোম্পানির অনেক সময় মনে হয় যে ঠিক হচ্ছে না, তাহলে তারা উচ্চতর ব্যবস্থাপকদের মধ্যে পরিবর্তন আনতে পারেন, প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন, ঠিক নয় কি? যেমন দেখা গিয়েছিল, আমরা প্রায় লক্ষ্য করি বিখ্যাত ব্র্যান্ডের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা হায়ার লেভেল ম্যানেজমেন্টের যে সমস্ত কর্ণধার থাকেন তাদের প্রায় পরিবর্তন করা হয়। আমরা অ্যাপলস যে কোম্পানি আছে আমেরিকার, সেখানে আমরা প্রায় লক্ষ্য করি বিভিন্ন উচ্চ লেভেলের যারা সিদ্ধান্ত দানকারী তাদের পরিবর্তন করা হয়। তোমরা গুগলে গেলেই বুঝতে পারবে, কেউ কেউ হয়তো 2 বছর কাজ করেছেন, কেউ হয়তো 3 বছর কাজ করেছেন, কেউ হয়তো 10 বছর, এইরকম, অর্থাৎ পরিবর্তন এসছে। এটা খুব, কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে সরকারি প্রতিষ্ঠানে আবার এই বিষয়গুলো খুব একটা হয় না, অর্থাৎ পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, নিয়ন্ত্রণ এখানে কিছুটা দুরূহ, তবুও সম্ভব। কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশের আরেকটি হচ্ছে অর্থসংস্থান। ইচ্ছে করলে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে অর্থসংস্থান করতে পারে, এবং এই অর্থের পরিমাণ যদি তার সফলতার উপর ভিত্তি করে ইচ্ছা করলে সে যদি সফল হয়, তাহলে অর্থসংস্থান করাটা তার জন্য সহজ হয়। বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, এই সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে পারে। আর যদি কোম্পানির অবস্থা খুব একটা, যেমন এখন কোভিড-19 কারণে অনেক প্রতিষ্ঠান বেশ বিপদের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া সংবাদে, বিবিসি এবং সিএনএনে দেখতে পাচ্ছি বিখ্যাত প্রতিষ্ঠান লুফথানসা এদের কর্মচারী কমিয়ে দিচ্ছে, ব্রিটিশ এয়ারওয়েজ এদের কর্মচারীর সংখ্যা কমিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই অর্থসংস্থানের কারণে প্রতিষ্ঠানগুলো তার সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ পরিবর্তন করতে পারে, যেটা ওই মূলত প্রথম প্রশ্নই আছে, নিয়ন্ত্রণযোগ্য পরিবেশের এই শক্তিগুলো এখানে কাজ করছে। এরপর হচ্ছে গবেষণা উন্নয়ন বিভাগ। এখন এই গবেষণা উন্নয়নের ব্যাপারে যখন এখন দেখা যাচ্ছে কোভিড-19 কারণে অনেক প্রতিষ্ঠান তার এমনও দেখা গেছে যে নিয়মিত পণ্যটি বিপণন করতো সেটি এখন বাদ রেখে এখন কোভিড-19কে সামনে রেখে, অর্থাৎ মাস্ক উৎপাদনে আমাদের দেশে অনেক তৈরি রপ্তানিকারী প্রতিষ্ঠান, পোশাক তৈরির রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো এখন মাস্ক, আধুনিকতম মাস্ক যেটা স্ট্যান্ডার্ড,
FDA স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্ত সেই ধরনের মাস্কগুলো তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ এই গবেষণায় তারা দেখছে যেটা তার জন্য লাভজনক, সেখানে তারা ইচ্ছা করলে চলে যেতে পারছেন, বিপণন কার্যক্রম চেষ্টা করতে পারছেন। এরপরে কোম্পানির অভ্যন্তরণে আছে ক্রয় ডিপার্টমেন্টের একটি বিশাল একটি কাজ, ক্রয় বিভাগের। ক্রয় না করলে তো বিক্রয় করা যাবে না, কোম্পানির মূলত এটিই একটি অন্যতম কাজ। তো ক্রয় বিভাগকেও তারা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কোন পণ্য ক্রয় করবে, কাঁচামালের ক্ষেত্রে কোথায় ভালো কম দামে পাওয়া যাবে, ভালো কোয়ালিটির পাওয়া যাবে, এটা নিয়ন্ত্রণযোগ্য। ঠিক উৎপাদনও তাই। কোভিড-19 কারণে এখন উৎপাদন অনেক প্রতিষ্ঠান কমিয়ে দিচ্ছে। যখন এটি শেষ হয়ে যাবে, বাজারে যখন মানুষের চাহিদা বেড়ে যাবে, তখন নিশ্চয়ই উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে, মাস প্রোডাকশনে যাওয়া যাবে। আমরা এমনও প্রতিষ্ঠান দেখছি তাদের টোটাল প্রোডাকশন বন্ধ রেখেছে। এটা আমাদের দেশে অনেকগুলি এরকম প্রতিষ্ঠান আছেন, তারা টোটালি প্রোডাকশনটা বন্ধ রেখেছেন এই সমস্যার কারণে, কোভিড-19 কারণে। আমাদের প্রসঙ্গটা যেহেতু খুব রিলেটেড কোভিড-19 কারণে, আমরা ওই উদাহরণগুলোই বেশি আনব। তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ হিসাব বিভাগ, অর্থসংস্থান বিভাগ যেটাকে বলা হয়। সেখানেও তাকে অনেক চিন্তাভাবনা করে কাজ করতে হয়। এইটা বাজারজাতকরণ একটি পরিবেশ, এটা সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করছে। এখন দেখা যাচ্ছে যে রপ্তানিকারী প্রতিষ্ঠান, পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো এখন খুব বিপদের মধ্যে। তাদের শ্রমিকদের যে বেতন, এটি যেহেতু তার রপ্তানি কার্যক্রম বন্ধ, এবং তার আয় অনেকটা বৈদেশিক মুদ্রা আয়ের পথও অনেকটা স্তীমিত, সেই ক্ষেত্রে তারা এই অর্থসংস্থানের জন্য তার সরকারের কাছে আবেদন জানাচ্ছে। অর্থাৎ এগুলি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আমরা এই নিয়ন্ত্রণযোগ্য উপাদানের দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব এখন। সেটি হচ্ছে সরবরাহকারী, অর্থাৎ একটি প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান সাপ্লায়ার্সের মাধ্যমে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের সরবরাহকারী থাকে, যারা মূলত বিপণনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহ করে থাকে, অথবা সরবরাহের কাজে, চূড়ান্ত পণ্য সরবরাহের কাজে সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা সরবরাহকারী বিষয়টা একটু আলোচনা করব। কোম্পানির উৎপাদনের কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপকরণ যে বা যারা সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী, অর্থাৎ একটি প্রতিষ্ঠান নিজে সব কাজ করতে পারে না বা করা উচিত না। আমরা মনে করি একটি প্রতিষ্ঠান অনেকগুলো প্রতিষ্ঠানের সহযোগিতা, এটাকে লজিস্টিক সাপোর্ট বলা হয়, তার কার্যক্রম চালিয়ে থাকে। এই ব্যাপারে জিগমন্ড এবং অ্যামিকোর একটি সংজ্ঞা আছে, আমরা সেই সংজ্ঞাটি যদি পড়ি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। সাপ্লায়ার্স sometimes called vendors, এটা ব্র্যাকেটে থাকবে, আর organization that provide raw materials, component, parts, equipment, services and other resources of the marketing organization. আমরা বুঝতেই পারছো, সংজ্ঞায় খুব সুন্দর করে বলা আছে যে সরবরাহকারী তাদেরকেই বলা হচ্ছে। অনেক সময় তাদেরকে আমরা ব্রোকারও বলে থাকি, ভেন্ডরও বলে থাকি। ওইসব সংগঠন যারা বাজারজাতকরণ সংগঠনকে কাঁচামাল, উপকরণ, যন্ত্রাংশ, যন্ত্রপাতি, সেবা ও অন্যান্য সম্পদ সরবরাহ করে থাকে। তাহলে আমরা সরবরাহকারীর এই বিষয়গুলোকে আমরা যদি আলোচনা করি, অর্থাৎ নিয়ন্ত্রণযোগ্য পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানের যে বিষয়টি, সেটা যদি বলি, তাহলে আমরা অনেক সময় এই কাঁচামাল সরবরাহকারীকে আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। যন্ত্রাংশ যারা সরবরাহ করে তারা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করি। ধরা যাক যে আমি একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেখানে যে সরবরাহকারী প্রতিষ্ঠান যন্ত্রাংশ, একটি গাড়ির, অর্থাৎ পেট্রোল চালিত একটি গাড়ির, 4 চাকার একটি গাড়িতে অনেক যন্ত্রাংশ প্রয়োজন হয়, মানে লেস দ্যান 2000 ইকুইপমেন্টস, মানে এইগুলো ছোট ছোট পার্টসের মধ্যে। সেটা স্টিল ফ্রেম হতে পারে, টায়ার, টিউব ইত্যাদি থেকে শুরু করে ছোট ছোট অনেক ইলেকট্রিক ওয়্যার, ডিজিটাল ইকুইপমেন্ট, সো মেনি থিংস। সুতরাং এইগুলো যদি স্ট্যান্ডার্ড বজায় না রাখতে পারে, তাহলে আমরা সেই ধরনের সরবরাহকারীকে আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইত্যাদি। আমরা নিশ্চয়ই
এখানে এই বিষয়টা আলোচনার পর আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সরবরাহকারী হচ্ছে কাঙ্ক্ষিত মান অনুযায়ী কাঁচামাল সরবরাহ করবে, এটা আমরা ধরেই নিব। খ হচ্ছে নিয়মিত সরবরাহের ক্ষমতা রাখে। অনেক সময় আমরা দেখতে পাই যে সরবরাহ কাজে অনেক সময় আমাদের দেশে যে অনেক সরবরাহকারী বলে থাকে যে কাঁচামাল পাওয়া যাচ্ছে না বা এই পণ্য পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ বিপণনকারী প্রতিষ্ঠান অনেক বিপদে পড়ে যাবে। সেই জন্য নিয়মিত সরবরাহের নিশ্চয়তার চেয়ে তারা সরবরাহকারী অনেক সময় ঠিক করে থাকে। আর গ হচ্ছে সঠিক মূল্যে সরবরাহ করার সমস্যা। অনেক সময় আমাদের এই সিচুয়েশনের কারণে অনেক মূল্যের ওঠানামা করে, সেই জন্য আগে থেকেই কন্ট্রাক্ট করা থাকে যেন একটা নির্দিষ্ট মূল্যে দুই পক্ষই চুক্তিতে আবদ্ধ হয়, ঠিক নয় কি? যেমন ধরা যাক আমাদের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম কাঁচামাল হচ্ছে তেল। এই ক্রুড অয়েলটি আমরা সৌদি আরব থেকে আমদানি করে থাকি। এখন একটা মূল্যে আমরা যদি কন্ট্রাক্ট না করি তাহলে সেটা বৈশ্বিক পরিবেশে, বৈশ্বিক যে সিচুয়েশন কোভিড-19 কারণে এর মূল্যে ব্যাপক ওঠানামা করতে পারে। ঠিক এখন এই মুহূর্তে তেলের দাম অনেক কম, আমাদের সরবরাহ করে ইচ্ছা করলে আরও কমাতে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট দামে চুক্তি হয়ে থাকে। সরি। তো সে যাই হোক, তার মানে হচ্ছে যে সঠিক মূল্যে সরবরাহ করার ক্ষমতা, যেন মাঝখানে কোনো এক সময় বেঁকে না বসে যে আমি এই দামে সাপ্লাই করতে পারবো না। সেই ক্ষেত্রে উৎপাদন বিপণনকারী প্রতিষ্ঠান অনেক সমস্যায় পড়তে পারে। আর ঘ হচ্ছে বাকিতে সরবরাহ। অনেক সময় প্রতিষ্ঠান এটা চুক্তির উপর ডিপেন্ড করবে, বাকিতে সরবরাহের নিশ্চয়তা। অনেক সময় অনেক সরবরাহকে ইচ্ছা করলেই বিপণনকারী প্রতিষ্ঠানকে বাকিতে তার পণ্য বা সেবা সরবরাহ করতে পারে। এই গেল 2 নম্বর পয়েন্ট। আমরা এখন আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে বাজারজাতকরণ মধ্যস্থকারী, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ মানে হচ্ছে বাজারজাতকরণ মধ্যস্থকারী, যাদেরকে ছাড়া আমরা স্বাভাবিক জীবনযাত্রা প্রায় ব্যাহত হতে পারে। অর্থাৎ মধ্যস্থ কারবারি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি কোম্পানির পণ্য ক্রেতার নিকট পৌঁছাতে সাহায্য করে থাকে। আসলে এই মধ্যস্থ কারবারি ছাড়া আমরা দেখা যাচ্ছে যে যদিও এখন অনেক চেষ্টা চলছে সরাসরি ক্রেতাদের কাছে যাওয়ার, সেটা যেমন ধরা যাক যে অনলাইনের মাধ্যমে যারা বিপণন করছে তারা চেষ্টা করছে, কিন্তু এতটা সফল নয়। তারাও আরেকজনের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকে। যেমন অ্যামাজন সারা পৃথিবীতে খুব সাকসেসফুল অনলাইন মার্কেটিংয়ের সাথে জড়িত সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা নিজেরা উৎপাদন করে না, কিন্তু সারা বিশ্বের নানা প্রান্ত থেকে পণ্য সংগ্রহ করে তারা সারা বিশ্বের ক্রেতাদের নিকট পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয়। অ্যামাজনকে আমরা দেখতে পাই আমেরিকাতে বেশ সফলতার সাথে তিনি প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি কোনো কিছু উৎপাদন করেন না, কিন্তু ক্রেতার ক্রয়ের নিশ্চয়তায় সে শুধু বিক্রেতার কাছ থেকে অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট পণ্য সংগ্রহ করে ক্রেতার নিকট পৌঁছে দিচ্ছেন। এই পৌঁছানোর যে মাঝখানে যে বেনিফিটটা তিনি শুধু যোগ করে থাকেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই অ্যামাজন বেশ সফল। আমরা চাইনিজ একটি কোম্পানি জানি আলিবাবা, এটাও বেশ সফল। সে যাই হোক, একটি সংজ্ঞা ফিলিপ বাটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের একটি সংজ্ঞা প্রণিধানযোগ্য, আমরা সেটি পড়ছি। গ্যারি আর্মস্ট্রং এবং ফিলিপ বাটলারের মতে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ আর ফার্মস দ্যাট হেল্প দ্য কোম্পানি টু প্রমোট, সেল অ্যান্ড ডিস্ট্রিবিউট ইটস গুডস টু ফাইনাল বায়ার্স। অর্থাৎ বাজারজাতকরণ মধ্যস্থকারী হচ্ছে ওই সব প্রতিষ্ঠান যারা চূড়ান্ত ভোক্তাদের নিকট কোম্পানির পণ্য বিক্রয়ের বন্টনে সহায়তা করে থাকে। এবং এরা 4 ধরনের আমরা দেখতে পাই, 4 ধরনের মধ্যস্থকারী। একটা হচ্ছে ক, আমরা এগুলো নিয়ে ডিটেলস আলাপ করব।
আমরা একটু লিখি, তোমরা খেয়াল করবে। আমি গ হচ্ছে কোনো বিক্রয়কারী, কোনো বিক্রয়কারী অর্থাৎ রিসেলার, অর্থাৎ এটাই আমরা ওই যে কথাটি অ্যামাজনের ক্ষেত্রে বেশ প্রযোজ্য, রিসেলার্স। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রিসেলার্স অর্থাৎ বাজারজাতকরণ মধ্যস্থকারীর প্রথম একটি পয়েন্ট পুনঃবিক্রয়কারী। রিসেলার্স পুনঃবিক্রয়কারী কারা? পুনঃবিক্রয়কারী কোম্পানির ক্রেতা খুঁজে পেতে বা পণ্য বিক্রয় করতে কোম্পানিকে সহায়তা করে থাকে। আসলে পুনঃবিক্রয়কারী হচ্ছে পাইকার এবং খুচরা বিক্রেতারা, অর্থাৎ এরা ক্রয় করে বিক্রয়ের জন্য, অর্থাৎ ক্রয় করে পুনর্বিক্রয়ের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই সংজ্ঞাটা ক্লিয়ার তোমাদের কাছে। দেখা গেছে পাইকাররা কিনছে বড় অ্যামাউন্টে, কিন্তু তারা আবার কিছু কিছু পরিমাণ খুচরা কারবারির নিকট, খুচরা কারবারি আবার ক্রেতাদের নিকট সরাসরি বিক্রি করছে। অর্থাৎ এরা পণ্য ক্রয় করে পুনঃবিক্রয়ের জন্য, এদেরকে বলা হয় পুনঃবিক্রয়কারী, রিসেলার্স বলা হয়। খ হচ্ছে বস্তুগত বন্টন প্রতিষ্ঠান, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। দেখি দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বস্তুগত, ফিজিক্যাল, বস্তুগত বন্টন প্রতিষ্ঠান। বস্তুগত বন্টন প্রতিষ্ঠান অর্থাৎ ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্মস, সরাসরি একেবারে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্মস। অর্থাৎ বস্তুগত বন্টন প্রতিষ্ঠান। বস্তুগত বন্টন প্রতিষ্ঠান হচ্ছে এইসব প্রতিষ্ঠান ভোক্তাদের কাছ থেকে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে পরিবহন ও গুদামজাতকরণের সুবিধা, অর্থাৎ এরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু পণ্য সরাসরি বিক্রি করছে না মধ্যস্থ কারবারি বা খুচরা কারবারির মতো, এরা সাহায্য করছে। অর্থাৎ অনেক সময় এরা একটি বিপণনকারী প্রতিষ্ঠানের পণ্যটি পরিবহনের মাধ্যমে এই যে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনটা সহযোগিতা করে থাকে। অর্থাৎ ঢাকার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় উৎপাদিত হচ্ছে পণ্য, কিন্তু রংপুর, দিনাজপুরে যে ক্রেতা আছেন তার নিকট পৌঁছে দেওয়ার জন্য পরিবহন, এবং দিনাজপুরে বা রংপুরে যে আরেকটি প্রতিষ্ঠান থাকতে পারে যারা সেই পণ্যটি সংরক্ষণ করেন, গুদামজাত করেন। আমরা কোকাকোলা, 7-আপের ক্ষেত্রে আমরা দেখতে পাই, হ্যাঁ, তারা অনেক সময় অনেক বিশাল পরিমাণ পণ্য সংরক্ষণ করে বিক্রি করে থাকে। তো বস্তুগত বন্টন প্রতিষ্ঠান হচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন পরিবহনের মাধ্যমে গুদামজাতকরণের প্রতিষ্ঠান ইত্যাদি পণ্য সরবরাহ, গুদামজাতকরণের মাধ্যমে সরবরাহ করে থাকে। পরিবহন ও গুদামজাতকরণ যদি খুব ভালোভাবে হয় তাহলে কোম্পানিকে অবশ্যই সেই ভালো সরবরাহকারী প্রতিষ্ঠান এবং যারা পণ্য মান সংরক্ষণের সক্ষম সেই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন করবে, যাতে করে পণ্যের গুণ নষ্ট না হয়। এই বিবেচনাটা প্রতিষ্ঠানে থাকতে, বিপণনকারী প্রতিষ্ঠানে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে বাজারজাতকরণ সেবা সংস্থা। বাজারজাতকরণ সেবা সংস্থা আমরা একটু লিখব রাতকালে। হচ্ছে ওই যে মধ্যস্থ কারবারিদের, যেটা আমরা বলছিলাম যে বাজারজাতকরণ
মধ্যস্থকারী, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, তার থার্ড পয়েন্ট হচ্ছে বাজারজাতকরণ সেবা সংস্থা। বাজারজাতকরণ সেবা সংস্থা, অর্থাৎ ইংরেজিতে বললে মার্কেটিং সার্ভিস এজেন্সিস। মার্কেটিং সার্ভিস এজেন্সিস। গ হচ্ছে বাজারজাতকরণ সেবা সংস্থা। তার মানে বাজারজাতকরণ সেবা সংস্থা হচ্ছে এরা কাঙ্ক্ষিত বাজার বেছে নিতে ও সঠিক বাজারে পণ্য বিক্রয় করতে আসলে এটা কিছুটা হেল্প করে, বিপণনকারী প্রতিষ্ঠানকে হেল্প করে। যে অনেক সময় বিপণনকারী প্রতিষ্ঠান, মূল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অন্য কোম্পানির সাহায্য নিয়ে থাকে, অর্থাৎ যাতে করে তার পণ্যটা সুষ্ঠুভাবে বিপণন হতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় বাজারজাতকরণ সেবা সংস্থা। যেমন আমরা বলতে পারি গবেষণা প্রতিষ্ঠান, বিপণনকারী বিজ্ঞাপনী সংস্থা, যার ভালো বিজ্ঞাপন তৈরি করে পণ্যটি প্রচারের জন্য। এরা একটা সার্ভিস দিয়ে থাকে। আমাদের অনেক ধরনের বিজ্ঞাপনী সংস্থাগুলি আছে, আমরা জানি যে অ্যাডকম আমাদের দেশে খুব মোটামুটি পরিচিত। মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে যারা কোম্পানির এই সমস্ত পণ্য সরবরাহের সহযোগিতা করে থাকে। এবং কিছু প্রতিষ্ঠান আছে বাজারজাতকরণ পরামর্শদাতা, অ্যাডভাইজার ফার্মস বলা হয় অ্যাকচুয়ালি, পরামর্শদাতা ফার্মস। এরা অনেক সময় এমন সুপরামর্শের জন্য অনেক সময় বিপণনকারী প্রতিষ্ঠানকে ব্যয় করতে হয়, অর্থাৎ বাজারজাতকরণ পরামর্শদাতা সংগ্রহ করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশ গুরুত্ব বহন করে। আর শেষের পয়েন্টটি হচ্ছে, অর্থাৎ এই যে বাজারজাতকরণ মধ্যস্থকারী, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, যে সাব পয়েন্ট ঘ, আর্থিক মধ্যস্থকারী, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, এরা হচ্ছে প্রতিষ্ঠানকে যে সেবাটা দেয় সেটা হচ্ছে টাকার ব্যাপারটা। বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা করে থাকে, যা অনেক প্রতিষ্ঠান এখন এই কোভিড-19 কারণে ভীষণভাবে উপলব্ধি করছে যে এই অর্থের নিশ্চয়তা, সরবরাহের নিশ্চয়তা পাওয়াটা, সেখানে অনেক সময় সরকারও সহযোগিতা করে থাকে। ঋণদানকারী প্রতিষ্ঠান আছে, বিমা প্রতিষ্ঠান আছে, যাদের প্রচুর রিজার্ভ থাকে ঋণ প্রদানের জন্য। সেই সমস্ত টাকা ইচ্ছা করলে অর্থ এই পণ্য উৎপাদনকারী বা সেবা বিপণনকারী প্রতিষ্ঠান তাদের টাকা সাহায্য নিতে পারে, অর্থাৎ এই আর্থিক মধ্যস্থ কারবারিরাও এখানে প্রভাব বিস্তার করে দেয়। এদের মধ্যে মূল বিষয়টা আমরা যেটা আলোচনায় আছি, অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ইচ্ছা করলে আমরা পণ্য বিপণনকারী যারা আছে কর্ণধার, তারা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। যে ব্যাংকটি আমার পছন্দ নয়, তাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা, তাদের যে সুদের হার অনেক সময় বিপণনকারী প্রতিষ্ঠানের পছন্দ নাও হতে পারে, অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে যে বার্গেনিংয়ের মাধ্যমে তারা ইচ্ছা করলে চুক্তিবদ্ধ হতে পারে। এখন আমরা মূল পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিযোগী, কম্পিটিটরস। তোমরা এই পয়েন্টটা একটু লেখো, এটা একটু লিখে রাখো। আমি অর্থাৎ আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম প্রতিযোগী, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওই যে মূল 6টা যে পয়েন্ট প্রভাব বিস্তার, যেটা নিয়ন্ত্রণ করা যায় উপাদান। এখন আলোচনা করব প্রতিযোগী, কম্পিটিটরস। প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতিযোগী থাকে, প্রতিযোগিতা করতে হয় এই নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে। অনেকগুলি প্রতিষ্ঠান, যেমন ধরা যাক বাংলাদেশে যদি
কসমেটিক্সের ক্ষেত্রে বলা যায় লিভার ব্রাদার্স বেশ অগ্রগণ্য, তার মার্কেট শেয়ারের পরিমাণটা বেশি। তার প্রতিযোগী প্রতিষ্ঠানগুলি আছে, হয়তো যমুনা গ্রুপ থাকতে পারে, কোহিনুর কোম্পানি থাকতে আছে, এরা 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 প্রতিযোগী, ঠিক না? হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে যে এই প্রতিযোগিতার মোকাবেলা করতে হয় এবং অনেক সময় পারাও যায়। আমরা লক্ষ্য করি যে বিভিন্ন উৎসবের সময় বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো তার পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, উদ্বুদ্ধ করে থাকে, পণ্য ক্রয় উদ্বুদ্ধ করে থাকে, মূল্য হ্রাস করে থাকে, ডিজাইনের পরিবর্তন করে থাকে, পণ্যের গুণ পরিবর্তন। আমরা প্রায় লক্ষ্য করি লিভার ব্রাদার্সের ক্ষেত্রে যে যে টয়লেট্রিজ প্রসাধনীগুলি থাকে তার সুবাস অনেক সময়, যে পারফিউমগুলি থাকে, যে সেন্ট থাকে, সুবাস থাকে, তা প্রায় পরিবর্তন করে। অর্থাৎ এই প্রতিযোগিতা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং সেটা বেশ নিয়ন্ত্রণযোগ্য। আমরা 5 নম্বর পয়েন্ট আলোচনা করব, জনগোষ্ঠী, অর্থাৎ যাদেরকে নিয়েই আমাদের এই বিপণন কার্যক্রম। কোম্পানির ব্যষ্টিক পরিবেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনগোষ্ঠী। এরা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সামর্থ্যকে প্রভাবিত করে, অর্থাৎ এই জনগোষ্ঠী একটা বিশাল ভূমিকা পালন করে থাকে। এবং এই জনগোষ্ঠীকে ভাগ করা যায় প্রায় 7টি ভাগে, অর্থাৎ অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী, গণমাধ্যম জনগোষ্ঠী, সরকারি জনগোষ্ঠী, অর্থাৎ এরা কিন্তু ক্রেতা, নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, স্থানীয় জনগোষ্ঠী, সাধারণ জনগোষ্ঠী যারা আমাদের সংখ্যা বেশি, অভ্যন্তরীণ জনগোষ্ঠী। এটা একটি চিত্র আছে, তোমরা ইচ্ছাগুলো উপস্থাপন করতে পারো। আর শেষের যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্রেতা। লাস্ট হচ্ছে ক্রেতা, কাস্টমার। এই ক্রেতা হচ্ছে প্রতিষ্ঠানে পণ্য বা সেবা ক্রয় করে থাকে, যাদেরকে আমরা খুব রেসপেক্ট করি, অনেক সময় বলে থাকি কাস্টমার ইজ দ্য কিং। এবং স্ট্যান্টনের ভাষায় কাস্টমার ইজ দ্য ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশনস দ্যাট অ্যাকচুয়ালি মেক্স এ পারচেজ ডিসিশন। এটা আমাদের জন্য সম্পদ, অর্থাৎ বিপণনকারীর জন্য সম্পদ। এদেরও কয়েকটা ভাগ আছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তোমরা বইতে পাবা। একটা এই ক্রেতাদের মধ্যে হচ্ছে ভোক্তা বাজার, যারা সরাসরি ভোগ করে থাকে, বিক্রি করে না, কনজিউম করে। আলটিমেট কাস্টমার যারা বিক্রি করে না, তারা ক্রেতা এবং তারা ভোগ করে। আর ব্যবসায়িক বাজার, তারা কিনে কিন্তু পুনঃ বিক্রয় করে থাকে, আরেকজনের কাছে বিক্রি করে থাকে। এরকম ভাগ করা যায়, অর্থাৎ ভোক্তা বাজার, ব্যবসায়ী বাজার, পুনঃ বিক্রেতার বাজার, সরবরাহকারী বাজার, আন্তর্জাতিক বাজার, দেশের বাইরে বিক্রয়ের জন্য। তো শিক্ষার্থী মণ্ডলী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, অর্থাৎ আমরা বাজারজাতকরণের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বেশ নিয়ন্ত্রণযোগ্য এবং এর দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত বা বিপণনকারীর অনেক কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। অর্থাৎ ভোক্তা বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত করে থাকে এবং এই কার্যক্রমগুলো ব্যষ্টিক পরিবেশের এই উপাদানসমূহ কোম্পানির সিদ্ধান্তকে মূলত প্রভাবিত করে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় কোম্পানিকে অবশ্যই এই উল্লেখিত যেগুলো, যে পয়েন্ট এবং সাব পয়েন্টগুলো আলোচনা করলাম, সেগুলি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আজকে এই প্রিয় শিক্ষার্থী এই পর্যন্তই। ধন্যবাদ।